প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেশরগঞ্জ কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ মহসিন, প্রভাষক রসায়ন, কেশরগঞ্জ ডিগ্রি কলেজ, ফুলবাড়িয়া, ময়মনসিংহ। এই করোনাকালীন মুহূর্তে তোমরা সবাই ঘরে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, সে কামনাই করি। আমাদের আজকের আলোচনার বিষয় একাদশ শ্রেণীর রসায়ন বিষয়ের প্রথম পত্রের গুণগত রসায়ন অধ্যায় দু একটা টপিক নিয়ে আমরা কথা বলবো আজকে। গুণগত রসায়নের মূল ভিত্তিটা হচ্ছে প্রাথমিক যে আলোচনাগুলো আছে সেটা হচ্ছে পরমাণু এবং তার গঠন নিয়ে আলোচনা। অর্থাৎ পরমাণুতে নিউক্লিয়াস থাকে এবং নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে এবং বাহির যে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, অর্থাৎ ইলেকট্রনগুলো তার চারপাশ দিয়ে পরিভ্রমণ করে। ইলেকট্রন কোথায় আছে, প্রোটন কোথায় আছে, নিউট্রন কোথায় আছে, এগুলো নিয়ে বিস্তারিত আমাদের কথা হবে। ঠিক আছে? তাই আমরা জানি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণুকে কি ভাঙা যায়? হ্যাঁ, পরমাণুকে কি করা যায়? বিভাজিত করা যায়। পরমাণুকে যদি ভাঙা হয় তাহলে আমরা জানি কি পাওয়া যায়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। তাহলে দেখা গেল কি পরমাণুগুলা কতগুলো কণিকা দ্বারা গঠিত। এদেরকে বলা হয় কি মূল কণিকা। মূল কণিকা। মূল কণিকা। তাহলে মূল কণিকা বলতে আমরা বুঝি যে সকল কণিকা দ্বারা পরমাণু কি হয়? গঠিত হয়। যে সকল কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকেই বলা হয় কি পরমাণুর কি মূল কণিকা। মূল কণিকা তিন প্রকার। মূল কণিকা তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, দুই নম্বর হচ্ছে কি অস্থায়ী মূল কণিকা, আর তিন নম্বর হচ্ছে কি কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখানে স্থায়ী মূল কণিকা বলতে আমরা বুঝি যে সকল কণিকা ছাড়া পরমাণু কি হইতে পারে না? গঠিত হইতে পারে না। এদেরকেই বলা হয় কি স্থায়ী মূল কণিকা। যেমন ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। অর্থাৎ কোনো একটি পরমাণু গঠিত হইতে হলে অবশ্যই কি থাকতে হবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকতে হবে। আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, অর্থাৎ পরমাণুতে স্থায়ী মূল কণিকা ছাড়াও অস্থায়ীভাবে কিছু কণিকা অবস্থান করে। এদেরকে বলা হয় অস্থায়ী মূল কণিকা, যেমন পজিট্রন, মেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো ইত্যাদি। আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা, অর্থাৎ স্থায়ী মূল কণিকা এবং অস্থায়ী মূল কণিকা ছাড়াও পরমাণুতে কি থাকে? কতগুলি কণিকা থাকে যা পরমাণু থেকে আপনা আপনি কি হয়? রশ্মি বিকিরণ ঘটে। যেমন আলফা কণা, ডিউটেরিয়াম কণা। ঠিক আছে? এই হচ্ছে আমাদের তিন ধরনের। একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা, আর একটা হচ্ছে আমাদের কি কম্পোজিট কণিকা। ঠিক আছে? তারপর আমরা জানি তিনটা শব্দ আমরা আগেও পড়ে আসছি, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ, আইসোবার, আর হচ্ছে কি আইসোটোন। তা আইসোটোপ বলতে আমরা বুঝি তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন। এদেরকে বলা হয় কি আইসোটোপ। প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন। আরেকটা হচ্ছে আইসোবার, যাদের ভর সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা ভিন্ন। এদেরকে বলা হয় কি আইসোবার। আরেকটা হচ্ছে কি আইসোটোন, যাদেরকে নিউট্রন সংখ্যা একই কিন্তু
ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা কি ভিন্ন। তাহলে তিনটা জিনিস, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। ঠিক আছে। তারপরে আসো আমরা জানি পরমাণুর মধ্যে বিভিন্ন কণিকা রয়েছে, এর মধ্যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞানীগণ গবেষণা করে ইলেকট্রন আবিষ্কার করলেন, প্রোটন আবিষ্কার করলেন, নিউট্রন আবিষ্কার করলেন, তাই না কথাটা? আর একটা পরমাণুর ভিতরে কি থাকে? নিউক্লিয়াস থাকে। ওই নিউক্লিয়াসের ভিতরে প্রোটনগুলা কি করে অবস্থান করে, প্রোটন এবং নিউট্রন। তো একটা পরমাণুতে যে প্রোটন থাকে এবং সেটা নিউক্লিয়াসে অবস্থান করে, তা বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার করে সেটা প্রমাণ করেন। কি? রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষায় নিউক্লিয়াস আবিষ্কার। রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার। একে স্বর্ণপাতের পরীক্ষাও বলা হয়, একে স্বর্ণপাতের পরীক্ষাও কি করা হয় বলা হয়। রাদারফোর্ড আলফা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার করতে যেয়ে তিনি তিনটা ভাগে উপস্থাপন করেন। এক নম্বর হচ্ছে উনি কতগুলি কি নিয়েছিলেন? উপকরণ নিয়েছিলেন। এক নম্বর উপকরণ। উপকরণের মধ্যে উনি কিনেছিলেন একটি সোনার পাত নিয়েছিলেন, দুই নাম্বার নিয়েছিলেন আপনার জিঙ্ক সালফাইডের কালো পর্দা, আর তিন নাম্বার নিলেন আলফা রশ্মির উৎস। আলফা রশ্মির কি নিলেন? উৎস নিলেন, অর্থাৎ যেখান থেকে আলফা রশ্মি কি হয়? নির্গত হয়। এরকম তিনটা উপকরণ উনি কি প্রথমে নিয়েছিলেন। তারপর উনি কি পর্যবেক্ষণ করলেন? পর্যবেক্ষণ করতে যেয়ে উনি কি করলেন? একটা সোনার পাতের ভিতর দিয়ে আলফা রশ্মিটা কি করাইলেন? নির্গমন করাইলেন। কিরকম? উনি নিয়েছিলেন কি একটা সোনার পাত নিয়েছিলেন, এরকম তার চারপাশে দেখি ইলেকট্রনগুলা বিভিন্নভাবে কি করে অবস্থান করে। আর এখানে নিয়েছিলেন একটা কি জিঙ্ক সালফাইডের একটা কি কালো পর্দা নিলেন। জিঙ্ক সালফাইডের কালো একটা কি নিলেন? পর্দা নিলেন। আর এখানে রাখলেন আলফা রশ্মির উৎস। আলফা রশ্মির উৎস যার কাছ থেকে কি হয়? আলফা রশ্মি কি হয়? নির্গত হয়। কিরকম? সাধারণত পারমাণবিক সংখ্যা 82-র উপরের মৌলগুলো হচ্ছে কি তেজস্ক্রিয়। পারমাণবিক সংখ্যা 82-র উপরের মৌলগুলো হচ্ছে কি তেজস্ক্রিয়। তাদের কাছ থেকে আপনা আপনি কি ঘটে? রশ্মি বিকিরণ ঘটে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। সেরকম একটি আলফা রশ্মি নির্গত হয়। আমরা কি নিলাম? একটা ইউরেনিয়াম, একটা তেজস্ক্রিয় পরমাণু নিলাম, যার পারমাণবিক ভর হচ্ছে 92, পারমাণবিক সংখ্যা 92, ভর হচ্ছে 235। তার কাছ থেকে কি হয়? আলফা রশ্মি নির্গত হয়। আলফা রশ্মি আমরা জানি ধনাত্মক চার্জযুক্ত। আলফা রশ্মি হচ্ছে কি ধনাত্মক চার্জযুক্ত। এর ভর হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম চার্জের সমান। দ্বিধনাত্মক হিলিয়াম চার্জের সমান। দ্বিধনাত্মক হিলিয়াম চার্জের সমান। এখন উনি দেখলেন এই ইউরেনিয়াম রশ্মি থেকে বা ইউরেনিয়াম থেকে যখন আলফা রশ্মি নির্গত হয়,
তখন এই বেশিরভাগ কণায় এই স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইডের কালো পর্দার মধ্যে কি করে আঘাত করে, অর্থাৎ প্রতিপ্রভা এবং অনুপ্রভা সৃষ্টি করে। কিরকম? তার ভিতর দিয়ে আলফা রশ্মিটা সরাসরি যায় জিঙ্ক সালফাইডের কালো পর্দার মধ্যে আঘাত করে, এরকম জিঙ্ক সালফাইডের কালো পর্দার মধ্যে আঘাত করে। ঠিক আছে? যখন কাছাকাছি দিয়ে কোনো পরমাণু রশ্মি যখন যাচ্ছিল তখন সেটা বেঁকে চলে গেছে, কাছাকাছি দিয়ে যাওয়ার সময় সে কি হয়েছে? বেঁকে চলে গেছে। আর একটা বা দুইটা কণা পিছন দিকে কি করছে? ফিরে আসছে। অর্থাৎ তিনি পর্যবেক্ষণে কি দেখলেন? পরমাণুর বেশিরভাগ কণায় কি এই স্বর্ণপাত ভেদ করে জিঙ্ক সালফাইডের কালো পর্দার মধ্যে কি করে আঘাত করে। বেশিরভাগ কণায় তারা কি ছিল? দ্বিধনাত্মক হিলিয়াম চার্জের সমান ছিল। দ্বিধনাত্মক হিলিয়াম চার্জের সমান। অর্থাৎ ইউরেনিয়াম যখন আমরা এখানে রাখলাম, একটা আলফা রশ্মির উৎস এখানে রাখলাম, তখন এখান থেকে অনবরতই আলফা রশ্মি কি হতে থাকে? নির্গত হতে থাকে, যা এই সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের কালো পর্দার মধ্যে কি করে আঘাত করে। ঠিক আছে? এবং প্রতিপ্রভা এবং অনুপ্রভার সৃষ্টি করে, যা আমাদের চোখে দৃষ্টিগোচর হয়, আমরা বুঝতে পারি এখানে যে আঘাত করছে। আবার কিছু কণা এদিক সেদিক বেঁকে চলে গেছে, কিছু কণা এসে কি এদিক সেদিক বেঁকে চলে যায়। আর 20,000-এর মধ্যে একটা কণা ঠিক তার পিছন দিকে ফিরে আসে। 20,000-এর মধ্যে একটি কণা ঠিক পিছন দিকে ফিরে আসে। ঠিক আছে? এ হচ্ছে আপনার কি পর্যবেক্ষণ। অর্থাৎ সোনার পাত পরীক্ষা উনি পর্যবেক্ষণ করে এই জিনিসগুলো দেখতে পাইলেন। পরে কি নিলেন? সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত কি? সিদ্ধান্তে 1 নম্বর সিদ্ধান্ত উপনীত হইলেন যে যেহেতু বেশিরভাগ কণা স্বর্ণপাত ভেদ করে চলে গেছে, সেজন্য পরমাণুর বেশিরভাগ স্থানই কি ফাঁকা। পরমাণুর বেশিরভাগ স্থানই ফাঁকা। 2 নম্বর হচ্ছে যেহেতু কিছু কণা এদিক সেদিক বেঁকে গেছে, আমি রশ্মি দিছিলাম কি ধনাত্মক চার্জযুক্ত, তাহলে ভিতরে আসার সময় যদি রশ্মিগুলা বেঁকে চলে যায়, তাহলে বুঝতে পারলাম যে ভিতরে ধনাত্মক চার্জযুক্ত কেউ আছে। যদি ধনাত্মক চার্জযুক্ত কেউ থাকে, তাহলে সমধর্মী চার্জকে সে কি করবে? বিকর্ষণ করবে। এর থেকে তিনি প্রমাণিত হইলেন যে যেহেতু এদিক সেদিক বেঁকে যাচ্ছে, তার মানে ভিতরে ধনাত্মক চার্জযুক্ত কেউ আছে। একেই উনি নিউক্লিয়াস বলছেন, এবং সমস্ত ধনাত্মক চার্জেই এই নিউক্লিয়াসে কি থাকে? পুঞ্জীভূত থাকে। ঠিক আছে? নিউক্লিয়াসে পুঞ্জীভূত থাকে। ক্লিয়ার কথাটা? আর দেখছেন কি 20,000-এর মধ্যে মাত্র একটি বা দুইটি কণা ঠিক পিছন দিকে ফিরে যায়। এ থেকে তিনি সিদ্ধান্তে উপনীত হইলেন যেহেতু 20,000-এর মধ্যে মাত্র একটা বা দুইটা কণা পিছন দিকে ফিরে যায়, অতএব বলতে পারি ধনাত্মক চার্জ যেটা আছে তার আকার অত্যন্ত ক্ষুদ্র। ধনাত্মক চার্জযুক্ত যেটি আছে তার আকার অত্যন্ত কি ক্ষুদ্র। অর্থাৎ পরমাণুর ব্যাস যেখানে 10^10, নিউক্লিয়াসের ব্যাস সেখানে 10^14 থেকে 10^15। অর্থাৎ পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। পরমাণুর তুলনায় নিউক্লিয়াসটা প্রায় 10,000 থেকে 1,00,000 গুণ ছোট। ঠিক আছে? তাহলে আমরা কি পাইলাম? রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষায় নিউক্লিয়াস আবিষ্কার করতে যে বিজ্ঞানী রাদারফোর্ড প্রথমে কতগুলি কি নিলেন? উপকরণ নিলেন। উপকরণের মধ্যে কি কি নিলেন? নিলেন একটি সোনার পাত, যার আয়তনটা হচ্ছে 0.0004 সেন্টিমিটার। 0.0004 সেন্টিমিটার। উনি একটি জিঙ্ক সালফেটের কালো পর্দা নিছেন এবং আলফা রশ্মি নির্গত হয় এরকম একটি কিনেছে উৎস নিচ্ছেন। এদের মধ্যে আমরা বললাম কি উৎসটা হইতে হবে সাধারণত পারমাণবিক সংখ্যা 82-এর উপরে, যার কাছ থেকে আপনা আপনি রশ্মি বিকিরণ ঘটে।
নিয়ে উনি কী করলেন, একটা যন্ত্রসজ্জা সজ্জিত করলেন। 2 নম্বরে এসে উনি পর্যবেক্ষণ করলেন। পর্যবেক্ষণ করে দেখতে পাইলেন যে বেশিরভাগ কণাই যদি আলফা রশ্মি ইউরেনিয়াম থেকে নির্গত হয়, যে স্বর্ণপাত ভেদ করে এসে জিঙ্ক সালফাইডের কালো পর্দার মধ্যে আঘাত করে এবং অনুপ্রভাব প্রতিপ্রভাব সৃষ্টি করে, যা দেখে আমরা বলতে পারলাম যে বেশিরভাগ কণা স্বর্ণপাত ভেদ করে চলে আসছে। আর কিছু কণা এদিক সেদিক বেঁকে চলে যাচ্ছে, আর 20,000-এর মধ্যে একটি কণা পিছন দিকে ফিরে আসছে, তাই না কথাটা? এ থেকে তিনি 3টা সিদ্ধান্তে উপনীত হইলেন যে পরমাণুর বেশিরভাগ স্থানই কি ফাঁকা, কারণ যেহেতু বেশিরভাগ কণায় স্বর্ণপাত ভেদ করে চলে গেছে। 2 নম্বর হচ্ছে, যেহেতু কিছু কণা এদিক সেদিক বেঁকে চলে যায়, তাহলে আমরা যেটা দিয়েছিলাম সেটা ধনাত্মক চার্জযুক্ত, ঠিক আছে? তাহলে ধনাত্মক চার্জযুক্ত কেউ পরমাণুর ভিতরে আছে। আর 3 নম্বর সিদ্ধান্ত দিলেন, যেহেতু 20,000-এর মধ্যে একটি কণা পিছন দিকে ফিরে যায়, এ থেকে তিনি সিদ্ধান্ত নিলেন পরমাণুর ভিতরে ধনাত্মক চার্জযুক্ত কেউ আছে। একে বলা হয় নিউক্লিয়াস, যা পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জে নিউক্লিয়াসে কি পুঞ্জীভূত। ক্লিয়ার কথাটা? এ হচ্ছে রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষার সাহায্যে নিউক্লিয়াস আবিষ্কার। দেখতে পারবে না তোমরা, ঠিক আছে? তো এই রাদারফোর্ডের আলফা বিক্ষেপণ পরীক্ষায় যে নিউক্লিয়াস আবিষ্কারটা, সেটা তোমরা কি ক্লিয়ার করে ফেলবে, যেন পরবর্তী ক্লাসে তোমরা এটা কি করতে পারো, সুন্দর করে লিখে উপস্থাপন করতে পারো, ঠিক আছে? এই রাদারফোর্ড আলফা বিক্ষেপণ পরীক্ষায় নিউক্লিয়াস আবিষ্কার করার পরপরই একটা যুগান্তকারী উদ্ভাবন উনি করে ফেললেন। তারপরে উনি কি একটা মডেল দাঁড় করাইলেন পরমাণুর, যে মডেলকে রাদারফোর্ডের কি মডেল নামে পরিচিত, রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। তো রাদারফোর্ড পরমাণু মডেলে উনি কতগুলি স্বীকার্য দিলেন। রাদারফোর্ড পরমাণু মডেলে কি করলেন, উনি কতগুলি স্বীকার্য দিলেন। কী কী স্বীকার্য দিলেন? তাহলে রাদারফোর্ড পরমাণু মডেল যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তা রাদারফোর্ড পরমাণু মডেলে কি আছে? প্রথমে আসো রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলে প্রথমে কি স্বীকার্য সমূহ। এক নাম্বার স্বীকার্য, রাদারফোর্ড পরমাণু মডেল 1 নম্বর স্বীকার্যের মধ্যে আমাদের কি ছিল? বলছিল প্রতিটি পরমাণুর কেন্দ্রে কি থাকবে, ধনাত্মক চার্জ থাকবে, যাকে বলা হবে কি নিউক্লিয়াস। প্রত্যেকটা পরমাণুর কি থাকবে, কেন্দ্রে ধনাত্মক চার্জ থাকবে, যাকে বলা হয় নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে ইলেকট্রনগুলো কি করবে, পরিভ্রমণ করবে। উনি সৌরজগতের সাথে কি করছিলেন, মডেলটাকে তুলনা করছিলেন সৌরজগতের সাথে। সৌরজগতে কি ঘটে, গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে পরিভ্রমণ করে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে কি করে, পরিভ্রমণ করে। এটা ছিল রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম কথা। 2 নম্বর কি ছিল? রাদারফোর্ড পরমাণু মডেলে ব্যাখ্যা করতে যায় বলছেন যে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে পরিভ্রমণ করবে, তখন তার 2 ধরনের বল কাজ করে। একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর একটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল। এটা রাদারফোর্ড পরমাণু মডেল কিন্তু 19-এ তোমাদের পড়া আছে, তাই না? একটা হচ্ছে কেন্দ্রমুখী বল, আর একটা হচ্ছে কি কেন্দ্র বিমুখী বল, ঠিক আছে না? আরেকটা কথা বলতেছে যে পরমাণুর যে নিউক্লিয়াস আছে, যাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, তাহলে ধনাত্মক চার্জ পুরাটাই কি পরমাণুর নিউক্লিয়াসে পুঞ্জীভূত, আর তাকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারপাশ দিয়ে কি হইতেছে, পরিভ্রমণ করতেছে, ঠিক আছে? তারপরে উনি মডেল উপস্থাপন করলেন। 3টা কথাই সবচেয়ে বেশি বলছেন। মডেল উপস্থাপন করার পরে দেখা গেল এই মডেলের যেটাই উপস্থাপন করলেন তার কতগুলি ত্রুটি পরিলক্ষিত হইল। 1 নম্বর ত্রুটি ছিল যে যেহেতু উনি বলছেন যে সৌরজগতের মতো মডেলটি, অর্থাৎ সৌরজগতের গ্রহগুলো যেমন সূর্যকে কেন্দ্র করে তার চারপাশ দিয়ে পরিভ্রমণ করতেছে, তো ইলেকট্রনগুলো তার চারপাশ দিয়ে নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিভ্রমণ করতেছে। কিন্তু সৌরজগতের সাথে যখন উনি তুলনা করলেন, সৌরজগতের গ্রহ বা উপগ্রহের কি নাই, কোনো চার্জ নাই, কিন্তু ইলেকট্রন ও প্রোটনের কি আছে, চার্জ আছে। তাহলে সৌরজগতের সাথে এটা তুলনা করা কি হয় না, ঠিক হয় না।
2 নম্বর হচ্ছে পরমাণুর শক্তি স্তর সম্পর্কে উনি কোনো ধারণা দিতে পারেন নাই। 3 নম্বর হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে চার্জিত কোনো কণা যদি অনবরত তার চারপাশ দিয়ে পরিভ্রমণ করে তাহলে সে চার্জ হারাবে। যদি চার্জ হারায় তাহলে সে হয় নিউক্লিয়াসে পতিত হবে আর না হয় ছিটকে পড়বে। কেন এই কথাটা? কিন্তু এই জাতীয় কোনো ঘটনা পরমাণুর মধ্যে ঘটে না। তাহলে এটা তার আরেকটা সীমাবদ্ধতা ছিল। 3 নম্বর কি পরমাণুর বর্ণালী সম্পর্কে উনি কী করতে পারে নাই, কোনো ধারণা দিতে পারে নাই। 4 নম্বর হচ্ছে উনি কী করতে পারে নাই, অর্থাৎ স্তরগুলো যে কতগুলো উপস্তরে হয়তো বিভক্ত হবে কি হবে না সেটার ব্যাখ্যা উনি কী করতে পারে নাই, দিতে পারে নাই। ঠিক আছে, এটা ছিল আমাদের কি রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল, ঠিক আছে কথাটা। অর্থাৎ পরমাণুর মডেল সম্পর্কে রাদারফোর্ড এসে সর্বপ্রথম একটা মডেল দাঁড় করান, যেটা পরমাণুর মডেল সম্পর্কে প্রধান পদক্ষেপ। এবং সেই জন্য রাদারফোর্ড এই পরমাণুর মডেলের জন্য কী করেন, স্বীকৃতি লাভ করেন যে পরমাণুর মডেল কীরকম হবে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারপাশ দিয়ে কীভাবে পরিভ্রমণ করবে সেটার ব্যাখ্যা উনি কী করেন, দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমাদের 2টা জিনিস হয়ে গেল। একটা হচ্ছে পরমাণুর রাদারফোর্ড আলফা বিক্ষেপণ পরীক্ষায় নিউক্লিয়াস আবিষ্কার, আর একটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। এই 2টা জিনিস তোমরা কমপ্লিট করে আসবে, নেক্সট দিন আমাকে লিখে দেখাইতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, খুদা হাফেজ।